শৃঙ্খল মুক্তির ৫৬ বছরে বাংলাদেশ, মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ। স্মৃতিসৌধে ফুল দিলেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেড় যুগ পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন উপভোগ করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় সরকারের প্রতি আস্থাশীল জনগণ, বলছে বিএনপি। দুর্নীতিমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান বিরোধী দলের। পদ্মাপাড়ে স্বজনহারাদের আর্তনাদ, বাস ডুবির ঘটনায় ২৬ মরদেহ উদ্ধার, ২৫ জনের লাশ হস্তান্তর। নিহতদের পরিবার প্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ। এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ ৬ দেশ, জানালো ইরান। যুদ্ধে তেহরানকে পরাজয় স্বীকার করে ট্রাম্পের চুক্তির আহ্বান প্রত্যাখ্যান। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। পরাধীনতার শৃঙ্খল মুক্তির ৫৬ বছরে বাংলাদেশ, রক্তের বিনিময়ে এই ভূখণ্ড স্বাধীন করা বীর শহীদদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করল জাতি। স্মৃতির মিনারে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সূর্য সন্তানরা। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে সম্প্রীতি বজায় রেখে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় তরুণদের কণ্ঠে। শাতিলা শারমিনকে সঙ্গে নিয়ে মনির হোসাইনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মঞ্জুরুল হক মঞ্জুর এবং মোস্তাফিজুর রহমান আকাশ। স্বাধীনতা মানে শৃঙ্খল মুক্তি, দীপ্ত শপথে এগিয়ে যাওয়ার পণ, রক্তচক্ষু রুখে দেওয়ার শপথ আমরণ। স্বাধীনতা দিবসে সব পথ এসে মিশে যায় স্মৃতির মিনারে, হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সূর্য সন্তানরা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা আর স্মৃতির এক নিঃশব্দ উপস্থিতি। কণ্ঠে স্লোগান, হাতে ফুলের ডালি, দৃপ্ত পায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এ এক জাতির মিলন মেলা। চোখগুলো জানান দিচ্ছে অগ্রজদের আত্মদান ভোলেনি বাংলাদেশ। তরুণ প্রজন্মের কাছে আমাদের দেশত্ববোধ জাগ্রত করে এই দিনটা। স্বাধীনতা মানে কি? নিজের মতো করে বাঁচার অধিকার। সংজ্ঞা ভিন্ন হতে পারে, কিন্তু অনুভূতি একই। আজকে স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতা দিবস, এখানে আমরা স্মরণ করতে এসেছি। পতাকা হাতে স্মৃতির মিনারে শিশুদের পদচারণা, শিকড়ের সঙ্গে রচনা করবে সেতুবন্ধন, এমন প্রত্যাশা অভিভাবকদের। পূর্বে যে ঘটনার মাধ্যমে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি তার একটা স্পষ্ট ধারণা এদের ভিতরে বীজ বপন করে দেওয়া আর কি। নতুন প্রজন্মের চোখে স্বাধীনতা মানে সম্ভাবনার দিগন্ত। ৭১ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি চেতনা যা আজও পথ দেখায় সব সময়ে। তরুণ প্রজন্মকে একে সম্পৃক্ত করা জরুরি, কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে যেতে হবে। লোক সমাগম অনেক হচ্ছে, সেই বিষয়টা মর্যাদাপূর্ণ এভাবে আমরা বলতে পারি না, বা কেউ আসছে না আবার পালিত হচ্ছে না সেটাও বলতে পারি না। স্বাধীনতা একটি অর্জন যা প্রতিদিন নতুন করে ধারণ করতে হয়। এই স্মৃতিসৌধ সেই প্রতিজ্ঞারই নীরব সাক্ষী। জাতি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে ৭১-এর বীর সন্তানদের। স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের প্রত্যাশা ৭১-এর সেই স্বাধীনতা হোক সার্বজনীন, সব সময়ের সব মুহূর্তের। সাফারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মনির হোসাইন, সময় সংবাদ। এর আগে সূর্যোদয়ের পরপরই সাফারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় জাতীয় স্মৃতিসৌধ। ইমরুল হাসানের রিপোর্ট। ভোরের রক্তিম সূর্য মনে করিয়ে দেয় বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অন্যতম অধ্যায়ের কথা।
যেদিন জীবনের সব মায়া ছেড়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নামে সর্বস্তরের মানুষ বিশ্বের দরবারে বাঙালি পরিচিতি পায় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর এই দিনে সূচনা হয় স্বাধীনতা ছিনিয়ে আনার মুক্তিযুদ্ধের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় সালাম জানায় ৩ বাহিনীর চৌকুশ দল। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের নিয়েও ফুল দেন তারেক রহমান। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন বিশেষ দোয়া। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। এরপর একে একে প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ। বাংলাদেশের মুক্তি সংগ্রামের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, লাখো শহীদের রক্তের দামে কেনা স্বাধীনতা, যার শুরুটা হয়েছিল ২৬শে মার্চ। তাই এই দিনটি দেশের মানুষের অস্তিত্ব, আবেগ, অহংকার আর অনুভূতিতে মিশে আছে। ৫৫ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি পেছনে ফেলে স্বাধীনতা দিবসে সবার প্রত্যাশা, সব সংকট দূরে ঠেলে গড়ে উঠবে প্রত্যাশিত বাংলাদেশ। ইমরুল হাসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। ১৮ বছর পর মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্ণিল কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও বিদেশি কূটনীতিকরা। একের পর এক এগিয়ে আসছে অত্যাধুনিক ট্যাঙ্ক, স্বয়ংক্রিয় রকেট লঞ্চার, স্বনিয়ন্ত্রিত কামান আর গোলন্দাজের রাডার বহর, বিমান বিধ্বংসী অত্যাধুনিক মেশিন গান আর শত্রু জাহাজ বিধ্বংসী মিসাইল। আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধবিমান MiG-29, নির্ভুল নিশানায় আঘাত হানছে শত্রু শিবিরে। তাকে সঙ্গ দিচ্ছে অন্যান্য সব যুদ্ধবিমান। সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার ইউনিট। এমন দৃশ্য দেখে মনে হবে এ যেন সত্যিকারের যুদ্ধ। মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এভাবেই বাংলাদেশের সামরিক সক্ষমতার জানান দেয় সম্মিলিত সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার সকাল 10টার কিছু আগে জাতীয় প্যারেড স্কয়ারে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু করেন অশ্বারোহী ক্যাপ্টেন। এ সময় রাষ্ট্রপতি পুরো প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। এরপর শুরু হয় সম্মিলিত সামরিক বাহিনীর নান্দনিক পরিবেশনা। সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ বিভিন্ন ইউনিটের সুসজ্জিত দলের পরিবেশনায় তা হয়ে ওঠে উপভোগ্য। এ সময় রাষ্ট্রপতি প্রতিটি ইউনিটের সালাম গ্রহণ করেন। দর্শক সারিতে বর্ণিল এই পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সম্মিলিত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের প্যারাট্রুপাররা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ নিজ নিজ বাহিনীর পতাকা নিয়ে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। পরে শুরু হয় বিমান বাহিনীর পরিবেশনা। বর্ণিল ধোঁয়া ছেড়ে নান্দনিক সব ডিসপ্লে পরিবেশন করে তারা। এ সময় বিস্তীর্ণ আকাশের ক্যানভাস জুড়ে তৈরি হয় এক নান্দনিক আবহ। ফুটে ওঠে আকাশপথে বাংলাদেশের সামরিক সক্ষমতা। দীর্ঘ 18 বছর পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফিরল রাষ্ট্রীয় কুচকাওয়াজ। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী ফুটিয়ে তোলে বাংলাদেশের সামরিক সক্ষমতার, একই সঙ্গে ফুটিয়ে তোলে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে দেশের পাশে থাকার, দেশকে এগিয়ে রাখার প্রত্যয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করায় সরকারের প্রতি জনগণ আস্থাশীল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রধানমন্ত্রীর নতুন চিন্তাধারার ফসল। তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার স্মৃতির মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সাভার থেকে ফিরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এ সময় বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থাশীল বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল। বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মকুব, সব মিলিয়ে সরকার গঠন করার পরে যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল। এ সময় নেতারা জানান দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সব সময় এগিয়ে এসেছে বিএনপি। জনগণের যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে সেই প্রত্যাশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই পূরণ করা শুরু করেছে। স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশের মাধ্যমে শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই তরুণ প্রজন্মকে রক্ত দিতে হয়েছে। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ। স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্মৃতিস্তম্ভে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও অহিংস বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। এ সময় ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ বিশ্ব দরবারে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা বিরোধী দলীয় নেতাদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। পদ্মাপাড়ে স্বজন হারাদের আর্তনাদ। বাস ডুবির ঘটনায় উদ্ধার হয়েছে ২৬ জনের মরদেহ, যার মধ্যে হস্তান্তর হয়েছে ২৫ জনের লাশ। রাজবাড়ি সহ বিভিন্ন স্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
কেউ মরিয়া শেষবারের মতো স্বজনের প্রিয় মুখ দেখতে, আবার কেউ বা প্রিয়জনের নিথর দেহ দেখে ভেঙে পড়েছেন কান্নায়। কারো ভাই, কারো সন্তান, কারো আত্মীয়। মর্মান্তিক বাসডুবিতে মুহূর্তে সব শেষ। শোকাহত স্বজনদের চোখে মুখে হতাশা আর অসহায়ত্ব। নিখোঁজদের সন্ধানে নদীতে ডুবুরি দলের নিরন্তর চেষ্টা। লম্বা হতে থাকে নিহতদের তালিকা। রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট এলাকায় চালানো হয় টানা উদ্ধার অভিযান। অংশ নেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ৪০ জনের ডুবুরি দল। এই উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানাচ্ছে ফায়ার সার্ভিস। আমার বাইরে একটা শার্ট ছিল আর একটা প্যান্ট ছিল, এই প্যান্টটা দেখে আমরা চিনতে পারছি। শুনলাম যে ব্যাগ পাওয়া গেছে, লাশ পাওয়া যায় না, সেই উদ্দেশ্যে আমি আইছি। ডাক্তার কাছে যেতে শুনো, তার স্ত্রী লাশ পাওয়া গেছে মুক্তা, জাহাঙ্গীরের লাশ এখনো পাওয়া যায় নাই। যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ না পাওয়া যায় ততক্ষণ আমাদের কাজ চলতে থাকবে। শনাক্তের পর স্বজনরা মরদেহ নিয়ে আসেন নিজ নিজ বাড়িতে। কুষ্টিয়া, রাজবাড়ী ও সাভারেও কান্নার রোলে শোকাতুর পরিবেশ। সান্ত্বনা দেওয়ার ভাষাও যে হারিয়ে গেছে। দুর্ঘটনা কেড়ে নিয়েছে অনেক পরিবারের সুখ। জানাজা শেষে দাফন করা হয় নিহতদের। আমার বাবা, তোমরা কতটুকু যাবো? আমরা দৌলতদিয়া ঘাটে চলে আসছি। 2 মিনিট পরে জামাই আমাকে ফোন দিল, আব্বু মা আর ঘাট নদীতে গাড়ি শুদ্ধা 2 পটলি গায়ে গাড়ি 50-60 ফিট নিচে চলে গেছে। আয়েশা আক্তার সুমা, উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট ছিলেন আমাদের সিআরপি সাভারে হেড অফিসে। আজকে এই মর্মান্তিক যে দুর্ঘটনায় আমরা জানাজায় শরীক হলাম। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এর আগে বুধবার বিকেল 5:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিমিষেই তলিয়ে যায় নদীতে। উদ্ধারকারী জাহাজ হামজার 6 ঘন্টার চেষ্টায় রাতে উদ্ধার করা হয় বাসটি। ওমর ফারুক, সময় সংবাদ। দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবিতে অনেকের মধ্যে রাজবাড়ীর সজ্জনকান্দা এলাকার স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আশিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কাজী সাইফ আহমেদ সৌম্য রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র মার্চেন্টাইজার হিসেবে কাজ করেন। তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা অন্তি, তিনি একজন ডেন্টিস্ট। রাজশাহী মেডিকেল কলেজে তিনি ইন্টার্ন করছেন। স্বামী স্ত্রী দুজনেই এই রাজবাড়ির সজ্জনকান্দা এলাকায় তাদের সৌম্যের পৈতৃক বাড়ি। এই বাড়িতে ঢাকায় গুলশানে যে কর্মস্থল সৌম্যের, সেই ঢাকার গুলশান থেকে এই সজ্জনকান্দায় ঈদ করতে এসেছিলেন, অর্থাৎ ঈদের ছুটিতে এসেছিলেন। মাত্র 3.5 মাস আগে এই সৌম্য এবং অন্তি তারা একে অপরকে পছন্দ করে তারা বিয়ে করেন এবং এই তাদের সামান্য অল্প কয়েক মাসের সংসার তারা ঈদের ছুটি শেষে গতকাল বিকেলে এই সৌহার্দ্য পরিবহনে ঢাকায় ফিরছিলেন, তাদের কর্মস্থলে ফিরছিলেন এবং আজকে সৌম্যর একজন সহকর্মী তার বিয়ের অনুষ্ঠানে তাদের স্বামী স্ত্রীর যোগদান করার কথা ছিল, কিন্তু আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তাদেরকে পাশাপাশি কবরস্থানে তারা শায়িত হলেন। আমি এই মুহূর্তে আছি সৌম্যের পৈতৃক বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায়। এখানে স্বজনদের মধ্যে একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সৌম্যের স্বজনরা যারা আছেন তারা একেবারে শোকে কাতর হয়ে পড়েছেন। একটু পরপর অন্যান্য স্বজনরা যারা আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে স্বজনরা আসছেন, পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তো এই দৃশ্য আসলে খুবই হৃদয় বিদারক দৃশ্য এবং মর্মান্তিক দৃশ্য, যে দৃশ্য দেখে আসলে যে কোনো মানুষের মধ্যে একটি আবেগ কাজ করবে। এই দুর্ঘটনায় মোট 26 জনের মরদেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এখনও আরও অনেকজন নিখোঁজ রয়েছে বলে স্বজনরা আমাদের কাছে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ। সহকর্মী আশিকুর রহমান যুক্ত হয়েছিলেন রাজবাড়ী থেকে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কয়েকজন আইনজীবী। সড়ক পরিবহন ও সেতু এবং নৌ পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবদের বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নিহত প্রতি পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। দুর্ঘটনার পেছনে কারো গাফিলতি থাকলে তা তদন্তের দাবি জানানো হয়েছে নোটিশে। 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুনে দুটি বগি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আরও একটি বগিতে। এ সময় বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে 16টি বগিতে 600-র বেশি যাত্রী ছিলেন। রাঙ্গামাটিতে চালক নিয়ন্ত্রণ হারালে পাহাড়ের সঙ্গে ধাক্কায় উল্টে যায় বাস। এতে আহত হয়েছেন অন্তত 19 যাত্রী। সকালে সাপছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষদের নিয়ে নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাচ্ছিল বাসটি। ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারায় বাসের চালক। পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় বাস। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত একজন চট্টগ্রামে পাঠানো হয়েছে। যাত্রীদের সবাই চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। দুর্ঘটনার পর পালিয়ে গেছে চালক। দেখছেন সময় সংবাদ। হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সংস্কারে কাজ শুরু করেছে সরকার। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বন্দী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন, তাদের ফেরত আনতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। বন্দি বিনিময় চুক্তির আওতায় গ্রেফতার হওয়া ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, দিল্লিতে চিঠি পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করা হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে, আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে সরকার। পুলিশ সংস্কারের জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে চাই, আরও বেশি মান উন্নয়নের জন্য, বিভিন্ন ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, যাতে আমরা পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারি, সেই জন্য আমরা সহায়তা চাচ্ছি। সেটাকে অনেক সময় বলা হয় যে অ্যাডভাইজারি সাপোর্ট আছে, টেকনিক্যাল সাপোর্ট আছে, ট্রেনিং আছে, ক্যাপাসিটি বিল্ডিং আছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা যেখানেই উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে সহায়তা পাবো, তাদের কাছ থেকে সেই সহায়তা চাচ্ছি। 1971 সালের 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনে বাহিনীর রক্তদান স্বাধীনতা সংগ্রামের প্রথম ভিত্তি বলে মন্তব্য করেন তিনি। সবচাইতে জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ রিমান্ডের আবেদন দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, 1/11-র কুশীলব ছিলেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ। দায়িত্ব থেকে বিরোধী রাজনীতিবিদ, ব্যবসায়ীদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দি করে নির্যাতনের অভিযোগও তোলে রাষ্ট্রপক্ষ। এছাড়া রাষ্ট্রপক্ষ বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে সেনানিবাসের বাসা থেকে বের করে দেওয়ার সহযোগী ছিলেন মামুন খালেদ, যে কারণে তাকে পুরস্কার হিসেবে ডিজি বানান শেখ হাসিনা। তবে এসব অভিযোগ আদালতে অস্বীকার করেন মামুন খালেদ। বাংলাদেশের মুক্তি সংগ্রাম একক কোনো ব্যক্তির অর্জন নয়, লাখ লাখ মানুষের ত্যাগের সম্মিলিত ফল। তবে স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক কাজটি করেছিলেন একজন মেজর। ইতিহাসের অগ্নি পরীক্ষায় সেই সূর্যনায়ক জিয়াউর রহমান। তার স্বাধীনতার ঘোষণা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। শুরু হয় বাঙালির প্রতিরোধ যুদ্ধ। ইমরুল হাসানের রিপোর্ট।
মুক্তিকামী এক জাতিকে দমন করতে ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। অপারেশন সার্চলাইটের নামে ঢাকাসহ সারা দেশে চালায় গণহত্যা। রাজনৈতিক নেতৃত্বের অনুপস্থিতিতে দিক নির্দেশনাহীন জাতির দিশারি হয়ে দৃশ্যপটে আসেন এক মহানায়ক, মেজর জিয়াউর রহমান। ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যার কণ্ঠে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা। জিয়াউর রহমানের স্বাধীনতার এই ঘোষণা ঘোরতর দুর্দিনে অন্ধকারের বুক চিরে আলোকবর্তিত হয়ে ওঠে। মুক্তিকামী জনতার মধ্যে ছড়িয়ে পড়ে পরাধীনতা থেকে মুক্তির স্লোগান। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যায় সেই স্লোগান। পুরো হতবিহ্বল যে জাতি, যে যারা পাক সামরিক বাহিনীর গণহত্যার অভিযানে একেবারে নিষ্প্রভ হয়ে পড়েছিল, ম্রিয়মাণ হয়ে পড়েছিল এবং ভাবতে শুরু করেছিল তাদের বোধহয় আর কোনো আশা ভরসা নাই, সেই অবস্থার মধ্য দিয়ে জিয়াউর রহমানের ঘোষণাটা তাদের মধ্যে একটা আশার প্রদীপ জ্বেলেছে, একটা নতুন করে আবার লড়াই করার, প্রতিরোধ করার যে স্পৃহা, সেই স্পৃহাটা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। স্বাধীনতা ঘোষণা দেওয়ার আগে ২৫শে মার্চ মধ্যরাতে প্রথম বাঙালি কর্মকর্তা হিসেবে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড জিয়াউর রহমান। আটক করা হয় ইউনিট কমান্ডার কর্নেল জানজুয়াকে। বাঙালি কর্মকর্তা ও সৈনিকদের নিয়ে চট্টগ্রাম থেকে শুরু হয় মেজর জিয়ার প্রতিরোধ যুদ্ধ। তার পথ অনুসরণ করে মুক্তিযুদ্ধে নামে অন্যান্য ইউনিটের বাঙালি কর্মকর্তারাও। স্বাধীনতার ঘোষণা এবং সামরিক প্রতিরোধ মনোবলহীন জাতিকে করে উজ্জীবিত। জিয়াউর রহমানের বেতার কণ্ঠস্বর কেবল একটি ঘোষণাই ছিল না, ছিল প্রতিরোধের সম্মিলিত সংকল্পের রূপান্তর। যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার আপামর জনতা। মুক্তিযোদ্ধাদের বীরত্ব, সাহসিকতা, ত্যাগ, দেশপ্রেম, এটাকে কিছুতেই ছোট করা যাবে না। জিয়াউর রহমানের এই ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমানের নামটা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেল। এই একটি মাত্র ঘোষণার মধ্য দিয়ে তিনি তখনকার ৭.৫ কোটি মানুষের কাছে পরিচিত হয়ে উঠলেন। এটাই তাকে একটা ক্যারিশমা জুগিয়েছে এবং ক্যারিশমাটা আমাদের মতো দেশের জন্য, নেতৃত্বের জন্য খুবই প্রয়োজন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তির জন্য বাঙালির সংগ্রামকে বিশ্বব্যাপী মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়া থেমে থাকেননি, নিজেও ঝাঁপিয়ে পড়েন সম্মুখ সমরে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ১ নম্বর সেক্টরের, পরে ১১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন তিনি। মুক্তিবাহিনীর ১ম ব্রিগেড জেট ফোর্সের প্রধান হিসেবে যুদ্ধ পরিচালনা করেন এই বীর সেনা। যুদ্ধে জীবন বাজি রেখে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভূষিত হন বীর উত্তম খেতাবে। টানা ৯ মাসের সশস্ত্র সংগ্রামের পর অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। পৃথিবীর বুকে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ৭১ আমাদের অস্তিত্বের মানচিত্র, আর ২৪ সেই মানচিত্রে শোষণ মুক্তির নতুন গর্জন, যা একে অপরের পরিপূরক। ইতিহাসের ধমনীতে মিশে থাকা শহীদদের আত্মত্যাগ কখনোই মুছে যাওয়ার নয়, বরং ২৪-এর বিপ্লব সেই মুক্তির চেতনাকেই পুনর্জন্ম দিয়েছে। এই দুই লড়াইয়ের মূল সুর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। ৭১-এর ভিত্তিতে দাঁড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশের পথ নির্দেশ করছে ২৪-এর আকাঙ্ক্ষা। শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় রৌনক নিয়ন্তার রিপোর্ট। সময় গড়িয়েছে ৫৫ বছর, বদলে গেছে রাস্তার মানচিত্র, পাল্টে গেছে কথা বলার ধরনও। তবে দৃশ্যপটের এই আমূল পরিবর্তনের মাঝেও আমাদের অস্তিত্বের আদি শিকড়টি আজও অপরিবর্তনীয়। ৭১ মানুষ গেলে আমার চোখের সামনে সব দেখা, কত জায়গায় কত মানুষ মারছে, কত ই করছে, আমি তো সব দেখছি। দেখে যদি আরেকজন জিগায় জায়গা তুমি মারছে, জিজ্ঞাসা মারে নেই, তাহলে আমি আর বিশ্বাস করবো। ৭১ থেকে ২৪ সময় বদলেছে রাজনীতির ব্যাকরণ, কিন্তু ইতিহাসের ধমনীতেই যে রক্তের দাগ, কোনো নতুন ন্যারেটিভ তাকে মুছে দিতে পারে। আমাদের দেশের ভূখণ্ড পেয়েছি আমরা ৭১-এর যুদ্ধের মাধ্যমে, সুতরাং সেটার প্রেক্ষাপটটা ভিন্ন। আর ২৪-এর প্রেক্ষাপটটা হলো সেটাকে যে গত ১৭ বছর যে ফ্যাসিস্ট সরকার যেটাকে অবরুদ্ধ করে রেখেছিল। সরকার পতন আর রাষ্ট্র সৃষ্টি এক কথা নয়। ২৪-এর আন্দোলন ছিল একটি দুঃশাসনের দেয়াল ভাঙার গর্জন, কিন্তু ৭১ ছিল একটি জাতির অস্তিত্বের মহাকাব্য। একটি লড়াই ছিল ক্ষমতা ও অধিকারের ভারসাম্য ফেরানোর, আর অন্যটি ছিল মানচিত্র অর্জনের চূড়ান্ত লড়াই।
দুটি সংগ্রামী যার যার মহিমায় সমুজ্জ্বল। আমরা দীর্ঘ স্বৈরশাসন থেকে বেরিয়েছি, মানুষের অর্থনৈতিকভাবে শোষণ করা হয়েছে, সেখান থেকে 24 আমাদেরকে মুক্তি দিয়েছে। কিন্তু 24 71-এর সাথে তুলনীয় এটা কখনোই হওয়া উচিত না, কারণ 71 আমাদেরকে প্রথম ভূখণ্ডগত স্বাধীনতা, 71 আমাদেরকে প্রথম একটা জায়গা দিয়েছে যেখানে আমরা দাঁড়িয়েছি। তরুণদের মতেও ন্যারেটিভ বদলালে প্রেক্ষাপট পাল্টায়, কিন্তু সত্যের ডিএনএ বদলায় না। দেশের অস্তিত্বের প্রশ্নে সবার আগে 71। আমি জানি দুইটার আলাদা আলাদা গুরুত্ব আছে। 71 আমাদেরকে দেশ দিয়েছে, 24-এর যেই জুলাই আন্দোলনটা হয়েছে সেটা হয়েছিল স্টুডেন্টদের ধারা। এটা আমাদেরকে নিজের দেশটা আবার নিজের হাতে আনতে সাহায্য করেছে। যারা এটা নিয়ে এভাবে ভাবে যে এই দুইটাকে আমরা একসাথে মিলিয়ে দেখি, আসলে এখানে কোনো স্কোপই নাই। দুইটার যেই দূরত্ব সেটা অপরিসীম। ইতিহাসের পাতায় অনেক কাটাছেঁড়া হয়েছে। বলা হয় বয়ান বা ন্যারেটিভ বদলালে নাকি সত্যের রং চটে যায়, কিন্তু 71 কোনো গল্প নয় যে কেউ চাইলেই সেটা পাল্টে দিতে পারে। 71-24-এর বিরোধ বন্ধ না হলে দেশ পিছিয়ে যাবে এমন শঙ্কা বিশেষজ্ঞদের। যারা এই চেষ্টাটা করতেছে তারা আমার মনে হয় দেশের মধ্যে বিভাজন সৃষ্টির আরেকটা নতুন প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে। এই জায়গাটাকে সমাধান করতে না পারলে, সমঝোতায় না আসতে পারি, তাহলে আমরা জাতি হিসেবে আমরা বারবারই হোঁচট খেতে হবে। ওই জায়গাটা তৈরি করতে হবে যেন আমাদের কখনোই আর গণ অভ্যুত্থানের প্রয়োজন না পড়ে। বীরাঙ্গনার ত্যাগ আর শহীদের আর্তনাদ ঢাকা পড়ে না কোনো নতুন গল্পের আড়ালে। ইতিহাস আয়নার মতো, যতই ধুলো জমুক, স্বচ্ছ হলে সেখানে কেবল একটি চেহারাই ভেসে ওঠে, তার নাম বাংলাদেশ। 71 থেকে 24 সময় বদলেছে, দৃষ্টিভঙ্গি পাল্টেছে, কিন্তু আমাদের শেকড় বদলায়নি। 26শে মার্চ শুধু কেবলমাত্র একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের সেই বাতিঘর যা চিরকাল অমলিন। কারণ ন্যারেটিভ বদলালে প্রেক্ষাপট পাল্টায়, কিন্তু ইতিহাস বদলায় না। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাধীনতা দিবস উদযাপনের খবর। জেলায় জেলায় নানা আয়োজনে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। ফুল হাতে স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুল নিয়ে স্মৃতির মিনারে হাজারো মানুষের ভিড়। বৃহস্পতিবার ভোরে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। রংপুরে 71-এর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, সংসদ সদস্য সহ সর্বস্তরের মানুষ। বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মুক্তিযোদ্ধা যারা তাদের আত্মদান করেছেন আমাদের এই স্বাধীনতা অর্জনের জন্য, আমাদের সেই সমস্ত মা বোন যারা তাদের সম্ভ্রমের হানি হয়েছে, তাদের সহ যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আত্মত্যাগ করেছেন, তাদের সকলকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধ শুরু হয় এই দিনে। বগুড়ায় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। আজকে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে একটি দুর্নীতিমুক্ত, স্বনির্ভর এবং বাংলাদেশ আমরা হয়তোবা পাবো। স্বাধীনতার সুফল আমাদের যে প্রত্যাশা ছিল দরিদ্রমুক্ত বাংলাদেশ, সেটা গঠন করার মধ্যে দিয়ে বাংলাদেশকে আরো সুসংগঠিত, সুসজ্জিত করা। পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, বরগুনা ও খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় দিবসটি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতার আন্দোলনে। পাক হানাদারদের পরাজিত করে বাংলার আকাশে বিজয় কেতন ওড়ান দামাল ছেলেরা। স্বাধীনতা দিবসে লাল সবুজের বাংলাদেশ সৃষ্টির গৌরব গাঁথা ইতিহাস মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরল নতুন প্রজন্ম। 26শে মার্চ বাঙালি জাতির কাছে নির্ভীক যোদ্ধা হওয়ার প্রেরণা। এটি শুধু একটি দিবস নয়, এর বর্ণচ্ছটায় বদলে যায় জীবনের গতিপথ, সাহস যোগায় নতুন শপথ নেওয়ার।
বৃহস্পতিবার সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে চট্টগ্রাম, সিলেট, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল সহ জেলায় জেলায় প্রদর্শিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে। এরপর বাদ্যের তালে সুশৃঙ্খলভাবে এগিয়ে যায় বহর। কুচকাওয়াজে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। শুধু কুচকাওয়াজই নয়, ছিল শরীর কসরতের মাধ্যমে নান্দনিক উপস্থাপনাও। দেশাত্মবোধক গানের সঙ্গে নান্দনিক নৃত্যে ফুটিয়ে তোলা হয় 1971 সালের স্বাধীনতা আন্দোলনে মুক্তি সেনাদের বীরত্ব গাথা, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালি সংস্কৃতি আর গ্রাম বাংলার জনজীবন। খুবই সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে সবাই সুখে শান্তিতে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে বসবাস করবে। স্বাধীনতায় আমরা একটাই স্বাধীনতা চাই, আমাদের দেশটা যাতে দুর্নীতিমুক্ত হয়। সেনানিবাসগুলোতে আয়োজন করা হয় সমরাস্ত্র প্রদর্শনীর। যুদ্ধের সময় নিজেদের সক্ষমতার অস্ত্র ও গোলাবারুদ দেখে অভিভূত দর্শনার্থীরা। যুদ্ধের রেঞ্জ, জাহাজের বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ব্যাপারে অনেক কিছু বিস্তারিত বলল, যেটা আমাদের জন্য এবং আমাদের সন্তানের জন্য অনুপ্রেরণা যোগায়। ওখানে দেখলাম যে কিভাবে যুদ্ধ পরিচালনা করে, এই বিষয়ে ওকে দেখাইলাম। ফুল দিয়ে বরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যদের। উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মহান স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন নৌঘাঁটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্বাধীনতা, সার্বভৌমত্বের অদন্ত্র প্রহরী আর দুর্যোগকালীন সহায়তায় ব্যবহৃত জাহাজগুলোর আদ্যপান্ত জানতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। স্বাধীনতা আর সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী নৌবাহিনীর যুদ্ধজাহাজ। মহান স্বাধীনতা দিবসে সেগুলোর আদ্যপান্ত ঘুরে দেখার সুযোগ পেলেন দর্শনার্থীরা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নেভাল জেটিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বানৌজা সমুদ্র অভিযান। নৌবাহিনীর আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা সম্পর্কে জনতাকে অবহিত করেন নৌ কর্মকর্তারা। দিবসের অন্যতম আকর্ষণ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। এতে আমাদের সাধারণ জনগণ নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষভাবে ধারণা লাভের সুযোগ পায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জাহাজ বিসিজিএস তাজউদ্দিন পতেঙ্গায় এবং বিসিজিএস শ্যামল বাংলা মৎস্য বন্দরে দুপুর 2টা হতে বিকেল 4টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় উল্লেখযোগ্য সংখ্যক নারী ও পুরুষ জাহাজটি পরিদর্শন করে। খুলনা নগরীর বিআইডব্লিউটিএ ঘাটে যুদ্ধজাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন প্রদর্শন করা হয়। দেশীয় প্রযুক্তিতে নির্মিত পদ্মা শ্রেণীর এই পেট্রোল ক্রাফটটি 7 দিন সমুদ্রে অবস্থান ও প্রায় 1500 নটিক্যাল মাইল চলাচল করতে সক্ষম। প্রত্যেক বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসলে যে উন্মুক্ত করে দেয় সাধারণ জনগণের জন্য, এটা সব থেকে বেশি ভালো লাগে। সশরীরে দেখছি যে কিভাবে আসলে প্রতিপক্ষ আসলে তারা এই ওনাদের যে আর্মসগুলো আছে ওনারা কিভাবে মেনটেন করেন এবং প্রতিপক্ষ জাহাজ আসলে এটা কিভাবে ওনারা ফায়ার করেন। বরিশালের কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ ঘাটে প্রদর্শিত হয় যুদ্ধজাহাজ অদম্য। খুলনা শিপইয়ার্ডে তৈরি করা জাহাজটির গতি ঘন্টায় 21 নটিক্যাল মাইল। বাংলাদেশের সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরণ সহ সমুদ্রসীমা রক্ষায় এ জাহাজ বিশেষ ভূমিকা পালন করে থাকে। সমুদ্রের টহল জাহাজ কুতুবদিয়া উন্মুক্ত করে দেয় বাংলাদেশ কোস্টগার্ড। কাছ থেকে জাহাজটি দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। উপকূলীয় টহল, জলদস্যুতা দমন, চোরাচালান প্রতিরোধ ও দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নৌবাহিনীর এসব যুদ্ধজাহাজ। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। টানা ছুটিতে সাগর পাড়ে আনন্দে মেতেছেন পর্যটকরা। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, ঈদ পরবর্তী স্বাধীনতা দিবস, তারপর কাল থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে কক্সবাজার যেন উৎসবের নগরী। দীর্ঘ যে টানা লম্বা ছুটি, সেই লম্বা ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নামছে। প্রতিদিনই 1 লাখ থেকে 1.5 লাখ পর্যটকের সমাগম ঘটছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এখন আসলে লক্ষ্য করছি বিকেল সময়, এই বিকেলে পড়ন্ত যে সূর্যাস্ত, সেই সূর্যাস্তের পাশাপাশি যে জলরাশি রয়েছে, সে জলরাশিতে যেমন সমুদ্র স্নান করছে ভ্রমণ পিপাসুরা, ঠিক তেমনি যারা দেশের দূর দূরান্ত থেকে ছুটে এসেছে তারা কিন্তু বালিয়াড়িতে বসে সমুদ্রের যে নির্মল সমুদ্র এবং বিস্তীর্ণ বালিয়াড়ি সেটি উপভোগ করছে। এখানে আনন্দঘন মুহূর্ত, প্রতিটি মুহূর্তই কিন্তু তাদের আনন্দঘন
কাটছে আমরা লক্ষ্য করছি। তারা পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন, প্রিয়জনকে নিয়ে এসেছেন, তারা তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেকেই প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন। এভাবে প্রিয় মুহূর্তগুলো কিন্তু প্রিয় সময়গুলো ঈদ উদযাপন বা স্বাধীনতা দিবস উদযাপন, সেই উদযাপনগুলো করছে। তবে আমরা লক্ষ্য করছি এবারে নিরাপত্তা ব্যবস্থাটা কঠোর অবস্থানে রয়েছে। ট্যুরিস্ট পুলিশ কিংবা লাইফগার্ড কর্মীরা টাওয়ারে বসে যেমন সমুদ্র যে স্নান করছে তাদের নিরাপত্তা দিচ্ছে, ঠিক তেমনি লাইফগার্ড থেকে শুরু করে যারা ট্যুরিস্ট পুলিশ রয়েছে তারাও কিন্তু বালিয়াড়িতে টহল দিয়ে পর্যটকদের কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটি কিন্তু তারা দেখছেন। এবং আমরা গত 6 দিনে অর্ধশত শিশু এখানে যারা ভ্রমণে আসেন তাদের শিশু হারিয়ে যাওয়ার পর ট্যুরিস্ট পুলিশ তাদেরকে খুঁজে আবার পুনরায় পরিবারের কাছে হস্তান্তর করেছে সেটি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে। ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপনে দেশ, কিন্তু কতটা নিশ্চিত হলো প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা? এখনও দেশের মোট সম্পদের প্রায় 1/4 বন্দী শীর্ষ 1% ধনীর হাতে। প্রশস্ত হয়নি কর্মসংস্থানের সুযোগ, প্রতিনিয়ত যুদ্ধ মূল্যস্ফীতির সঙ্গে। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে নতুন কৌশল অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। জিনাতারা যশোর রিপোর্ট। আমি এই দেশের যে একটা নাগরিক, আমার কোনো বিডা বাড়ি কিছু নাই। আমি সান্ত্বনা নিয়ে আছি যে আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের আজ ৫৬তম স্বাধীনতা দিবস। যে ভূখণ্ডে জন্ম, বেড়ে ওঠা, গর্ব করে বলা আমার দেশ বাংলাদেশ, সেই ৫৪,০০০ বর্গমাইলে এক টুকরো স্থায়ী আশ্রয় নেই। স্বাধীনতার স্বাদ বুঝি এমনও হয় শহরে অট্টালিকার ভিড়ে রোজ মিলিয়ে যায় ছোট ছোট সব। ডিসেম্বরে প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২৬-এর তথ্য, দেশের মোট সম্পদের প্রায় 1/4 রয়েছে সবচেয়ে ধনী 1% মানুষের হাতে। তো ঘর ভাড়া দিব না খামু। এই দেশের মানুষের গরিবের কোনো ভাগ্য ফিরে না। বিশ্বব্যাংকের তথ্য ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ২০ লাখ কর্মসংস্থান কমেছে। বেকারত্ব দিন দিন বাড়তেছে, এটা কমতেছে না। সরকারে না দিতে পারলে ভালো কাজ দেখ, আমরা কাজ করে খামু। স্বাধীনতার পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল যে কৃষকের শ্রমে ঘামে, সে কৃষকও পাচ্ছেন না শ্রমের যথাযথ মূল্য। কোন সময় দেখা যাচ্ছে যে ফসলে কইরা হাতে এই খরচ ওঠে না আর কি। এমন বাস্তবতায় রং চড়ানো গল্প ঘোষণা নয়। স্বাধীন বাংলাদেশকে সত্যিকার অর্থে উন্নত করতে দায়িত্ব নিয়েই বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ, কৃষি ঋণ মওকুফ, কৃষক কার্ড তৈরির পাশাপাশি শিল্পমুখী অর্থনীতিতে কাঁচামালের যোগান দেয়া, কৃষিকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সংঘাতের নেতিবাচক প্রভাব সহনীয় করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের কিন্তু অর্থনীতি কিন্তু সার্বিকভাবে যদি বলা যায় খুব সুস্থ অবস্থায় নেই। মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং বিশ্ববাজারের যে পরিস্থিতি, সেই কারণে এই সমস্যাগুলো কিন্তু আরো বেশি গভীরতর হয়েছে। সামাজিক সুরক্ষা খাতে শুধু বরাদ্দ বাড়ানো নয়, সুষম বন্টনের তাগিদও অর্থনীতিবিদের। নতুন সরকার, নতুন বাস্তবতা, বহু পরিকল্পনার স্বপ্ন, এসব কিছুর ভিড়ে সাধারণ মানুষের চাওয়া উন্নয়ন এবং সমস্ত পরিকল্পনা হোক অন্তর্ভুক্তিমূলক। উন্নয়নের মহাকাব্যে হারিয়ে না যাক আয় বৈষম্যের গল্প। সবার আগে নিশ্চিত হোক প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা। জিনাতারা যশোর, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবস প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন সরকার প্রধান, তার সঙ্গে রয়েছেন কন্যা জাইমা রহমানও। প্রধানমন্ত্রীকে স্টেডিয়ামে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক অধিনায়ক আমিনুল হক এবং বাফুফের প্রতিনিধিরা। তারেক রহমানের উপস্থিতিতে সাবেক ফুটবলার ও বিশিষ্টজনদের এই প্রীতি ম্যাচ ঘিরে তৈরি হয় বাড়তি উৎসাহ উদ্দীপনা। দেশের পতাকার রং লাল ও সবুজ জার্সিতে মহান স্বাধীনতা এবং দেশের বীর সন্তানদের স্মরণ করছেন ক্রীড়াঙ্গনের মানুষ। এর আগে সকালে বাফুফে টার্ফে প্রীতি ম্যাচে অংশ নেন নারী ফুটবলাররাও। এদিকে মিরপুর স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সাবেক ক্রিকেটাররা, যেখানে সবুজ দলকে ১২৩ রানে হারিয়েছে লাল দল। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ রফিক। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা সরাসরি যুক্ত হব সেখানে।
তাকে মেডেল করিয়ে দিচ্ছেন। রকিব তিনি মেডেল গ্রহণ করছেন। এ পর্যায়ে সুলতান তিনি মেডেল গ্রহণ করছেন। এ পর্যায়ে আসলাম তিনি মেডেল গ্রহণ করছেন। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচকে আরো প্রাণবন্ত করেছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মেডেল গ্রহণ করছেন। শেখ মোহাম্মদ আসলাম একে একে অতি দ্রুত মেডেল গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দ্রুততার সাথে লাল দলের খেলোয়াড়দেরকে আরো দ্রুততার সাথে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সময় স্বল্প, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এই মুহূর্তে আমরা দেখছি লাল দলের খেলোয়াড়দের মাঝে মেডেল প্রদান করছেন জয়ান পারভেজ চৌধুরী, তিনি মেডেল গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের হাত থেকে। আলমগীর কবির এ পর্যায়ে গোলাম দাস একে একে প্রত্যেকেই লাল দলের পর সবুজ দল এবং আলফাজ আহমেদ এক সময়কার দুর্দান্ত স্ট্রাইকার। চমৎকার একটা পরিবেশে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখান থেকে। রেভিনিউ ভাগাভাগির অংশ হিসাবে বাংলাদেশ ডাক বিভাগকে এবার 13,30,30,470 টাকা দিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। আগারগাঁওয়ের ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি জানায় 2025 সালের জুন পর্যন্ত 1.5 বছরে ডাক বিভাগকে এই অর্থ দেওয়া হয়। এ সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের কাছে চেক হস্তান্তর করেন নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক SM হারুন রশিদ, নগদ বাংলাদেশ ব্যাংকে নিযুক্ত সহযোগী প্রশাসক মোহাম্মদ নাহিম উদ্দিন, নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ শামসুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জ্বালানি তেলের সংকটে ছুটির দিনেও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, এতে চরম ভোগান্তিতে চালক ও গাড়ির মালিকরা। ছুটির দিনেও রাজধানীর মিরপুর, ধানমন্ডি, শাহবাগ, বাংলা মোটর ও প্রগতি সরণি সহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার গাড়ির সারি কিছুটা কমলেও অনেক পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রেখেছে অনেক পাম্প। এতে হুন্য হয়ে ঘুরছেন চালকরা। বলছে যে আমাদের তেল নাই, তেল গাড়ি যখন আসবে তখন আমরা দিব। তো তখন 2 ঘন্টা থেকে আমি চলে যাই। তো আজকে আবার আসলাম, আজকে প্রায় 2 ঘন্টা থাকার পরে এখানে আসলাম। সামান্য এই ফুয়েলের জন্য আমরা দৌড়ে বেড়াইতেছি, মানে মনে করেন একটা পাম্পেও যে আমরা পাবো শান্তিমতো তেল তার কোনো হদিস নাই। ভাটিয়াপাড়া মোড়ে আমি তেল আনতে গেছি 2 ঘন্টা সিরিয়ালে, আমার 100 টাকার তেল দিয়েছে। এখন হয়তো ভালো তেল পাবো। চালকরা বলছেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না। দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে তেল নিতেই। 1 ঘন্টা করে একটা গাড়ি দাঁড়ায়। ধরেন যে 1 লক্ষ গাড়ি থাকে, তাহলে 1 লক্ষ গাড়ির 1 ঘন্টার বিনিময়ে আমার মিনিমাম 150 টাকার তেল ফুরাইছে। পেট্রোল, অকটেন এগুলি নাকি দেশে উৎপাদন হয়, তাহলে এটার কেন ঘাটতি, এটা আমি কিছু বুঝে পাচ্ছি না। ঢাকা শহরের মিনিমাম 100 পাম্প থাকলে 2টা পাম্পে তেল আছে, তাও মনে করেন সিরিয়াল 2-3 হাজার প্লাস। তাহলে তেলের যদি সংকটই না থাকে তাহলে এই সমস্যা কেন হবে? পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় অনেক কম। এদিকে সম্ভাব্য দাম বৃদ্ধি কিংবা ভবিষ্যতে সংকটের আশঙ্কায় অনেক চালক প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করছেন বলে ধারণা পাম্প কর্তৃপক্ষের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাংলাদেশ সহ 6 দেশ নিরাপত্তা পাবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি। এদিকে ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, ডিমোনা ও হাইফায় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এমনকি নেতানিয়াহু বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানপন্থী সংগঠনটি। জবাবে ইসরায়েলি বিমান বাহিনী তেহরান সহ ইরানের বিভিন্ন শিল্পাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের বেশ কিছু অস্ত্র ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে কয়েক দফা বোমাবর্ষণের দাবি করেছে তেল আবিব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তি করতে চাইলেও তারা ভয়ের মধ্যে আছে। একই সঙ্গে দেশটিকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যাওয়ার আহ্বান জানান তিনি। তবে মার্কিন প্রশাসনের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আরো জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6টি দেশ। চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং সম্প্রতি ভারতের 2টি জাহাজও হরমুজ প্রণালী দিয়ে গেছে। এছাড়া আরো কিছু দেশ, সম্ভবত বাংলাদেশও আছে। এই দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে এবং সমন্বয় করেছে। আগামীতেও এভাবেই চলবে। যুদ্ধের কারণে থমকে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। বর্তমানে 2000 জাহাজ এবং 20,000 নাবিক আটকা পড়ে এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। শৃঙ্খল মুক্তির 56 বছরে বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ। স্মৃতিসৌধে ফুল দিলেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেড় যুগ পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ। মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন উপভোগ করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় সরকারের প্রতি আস্থাশীল জনগণ, বলছে বিএনপি। দুর্নীতিমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান বিরোধী দলের। এ ছিল বিকাল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। তোহা খান তামিম, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।